তারেক রহমান এখন ক্ষমতার মধুচন্দ্রিমার সময় পার করছেন। এইমাত্র খবর হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে কাজ করবে দুই দেশ। এটা একটা স্বীকৃতি, অর্থাৎ তারেক রহমান যে প্রধানমন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হিসাবে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের 1 নম্বর ক্ষমতাধর বা শক্তিধর দেশের প্রধান ডোনাল্ড ট্রাম্প এই স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে বলা যায় যে বিদেশের এই পর্যন্ত যতগুলো দেশ তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, এটার মধ্য দিয়ে তার পরিপূর্ণতা লাভ করলো বা বলা যায় 16 কলা পূর্ণ হলো। এটা একটা বড় স্বীকৃতি বলা যায়। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত এবং পাকিস্তান, উভয় দুটি দেশ। এখন কোন দেশ আগে সফর করবে এটা নিয়ে ইতিমধ্যে কূটনীতিক এবং রাজনৈতিক মহলে নানা রকম বিশ্লেষণ হচ্ছে। স্বাভাবিকভাবে শেখ হাসিনা যে রীতি, সেই রীতি চালু করেছে যে আগে ভারত, সবার আগে ভারত। এখন তারেক রহমান কি করবে? সবার আগে ভারত নাকি পাকিস্তান? কোন দেশ সফর দিয়ে তিনি বিদেশ সফর শুরু করবেন প্রধানমন্ত্রী হিসাবে, এটি দিকে সবার নজর। কেন গুরুত্বপূর্ণ বিষয়টি? আগে ভারত কেন, আগে পাকিস্তান না কেন, অথবা আগে পাকিস্তান কেন? এর কারণ হলো এইটা দিয়ে সম্পর্কটা নির্ধারিত হয়, বা সম্পর্ক কোন দেশের সাথে কত গভীর, বা কোন দেশের সাথে ভবিষ্যতে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে তার একটা মোটামুটি পরিমাপ করা হয়। যেমন মালদ্বীপের ক্ষেত্রে নিশ্চয়ই দেখেছেন, মুইজ্জু নির্বাচিত হওয়ার পর প্রথম সফর করলেন তিনি চীন সফর করেন, এবং এটি নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে। কারণ এর আগে রেওয়াজ ছিল মালদ্বীপে যিনি প্রধান রাষ্ট্রপতি হবেন, নির্বাচিত হবেন, প্রথম তিনি ভারত সফর করবেন। একইভাবে নেপাল বলি, শ্রীলঙ্কা বলি, ভুটান বলি, এটা একটা নিয়ম যে প্রথমেই তারা আগে ভারত সফর করেন। অর্থাৎ ভারত হচ্ছে এই অঞ্চলের বড় শক্তি, সেটা প্রমাণ করা হয়। কিন্তু এবারে বাংলাদেশের ক্ষেত্রে কি হবে? বাংলাদেশের ক্ষেত্রে যে নানা রকম হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশ হচ্ছে এই যে বিএনপির প্রতি কোন রাষ্ট্রের সমর্থন ছিল এবার নির্বাচনের ক্ষেত্রে, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে নির্বাচনের আগে ধারণা করা ছিল যে জামাতকে যে কোনো মূল্যে চায় আমেরিকা, আর ভারত চায় হচ্ছে বিএনপিকে। এটা নিয়ে কিন্তু বেশ একটা উত্তেজনা তৈরি হলো, এবং রয়টার্স সহ ওয়াশিংটন পোস্টে যেই লেখা হলো, তারপরে ফোনালাপ ফাঁস হলো, তাতে দেখা যাচ্ছে যে আমেরিকা চায় জামাত আসুক। জামাত অত্যন্ত সংগঠিত একটা দল, এবং এই দল আসলে একটা স্থিতিশীলতা থাকবে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠলো যে জামাত ক্ষমতা আসার সাথে সাথে অস্থিতিশীলতা, দুই দেশের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা টানাপোড়েন শুরু হবে। সব মিলায় বেশ উত্তেজনাকর পরিস্থিতিতে পরে দেখা গেল যে আসলে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান নির্বাচিত হোক বা বিএনপি ক্ষমতা আসুক, এই চাওয়াটা ভারত এবং আমেরিকার যৌথভাবে। কারণ এই যৌথ শক্তি, একই সঙ্গে তারা চীনের বিরুদ্ধে, এখানে পাকিস্তানকে তারা কেউ গণ্য করছে না, কিন্তু চীনকে গণ্য করা হচ্ছে। বরাবর ভারত আগে বাংলাদেশের ঘনিষ্ঠ হলেও, শেখ হাসিনা ঘনিষ্ঠ হলেও, চীন কিন্তু সবসময় একটা প্রভাব ছিল। ওই প্রভাবটাও ডোনাল্ড ট্রাম্প সহ্য করছেন না। সেই কারণে খুব কৌশলগত কারণে ভারতের সাথে হঠাৎ করে দেখবেন যে বাণিজ্য চুক্তি হয়ে গেল, এবং তার যে ট্যারিফ প্রায় 19% নিয়ে আসলো, যেখানে 50-এর উপরে ছিল। তো এটাও ধারণা করা হয় যে ভারত এবং আমেরিকার এই বন্ধুত্ব একমাত্র কারণ হচ্ছে চীনকে ঠেকাও এবং বাংলাদেশকে কাছে রাখো। এবং বাংলাদেশের এই নির্বাচনের এটা একটা ডিজাইন ছিল যে এই দুই দেশ যে কোনো মূল্যে হোক তারা সমর্থন দেবে, কিন্তু একটা ধোঁয়াশা তৈরি করে আসলে তারা একটা গেম খেলে। আজকে নির্বাচনে নির্বাচিত হওয়ার পর এবং শপথ অনুষ্ঠানের এই দৃশ্য দেখার পর, তারপরেও কিন্তু অন্তর্বর্তী সরকারের কোনো সদস্য বা কেউ মনে করছে না যে এমন একটা পরিস্থিতি তৈরি হবে আমরা দেশ থেকে পালাই। দেখাই আপনাদেরকে, দেখেন ভিডিওটা দেখেন।
এটা যেটা বুঝলাম যে আসিফ নজরুল এবং রেজওয়ানা হাসান, সৈয়দ রেজওয়ানা হাসান দাঁড়াইছেন শপথ অনুষ্ঠানে মন্ত্রীদের, সেখানে সামনে দিয়ে মির্জা ফখরুল এবং ইকবাল হাসান মাহমুদ টুকু চলে গেলেন, আরো কেউ কেউ গেলেন, কিন্তু তাদের দিকে ফিরেও তাকালেন না, এবং চোখে মুখে অসহায়ত্ব, কেউ তাকায় না, মানে আহারে ক্ষমতা, এই দিয়ে একজন করছে। আসলে যেটা হয় এরকমই হয় বাংলাদেশের মানে ইতিহাসে, যেটা হয় যে যেই সরকার মেয়াদ শেষ হয়ে যায় সেই সরকারের সদস্যদের আর মর্যাদা থাকে না। তাও তো আমি বলবো যে এই অন্তর্বর্তী সরকার খুব লাকি, কারণ এই অন্তর্বর্তী সরকারের নানান কার্যক্রমে কিন্তু বিএনপি খুবই অসন্তুষ্ট ছিল, খুবই অসন্তুষ্ট ছিল। সেই অসন্তোষকে কিন্তু তারা মানে চাপা দিয়েছে, কারণ তারা বুঝতে পারছিল যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যরা যেভাবে তার সদস্যদেরকে, বিপক্ষের যারা বিএনপির বিরুদ্ধে কথা বলছিল তাদেরকে যেভাবে মানে সমীহ করে চলছিল, তারপরে যেভাবে জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছে সরকার, অন্তর্বর্তী সরকার, আরো নানান ক্ষেত্রে সবচেয়ে বড় ক্ষোভটা ছিল বিএনপির যে এই যে নির্বাচনকে প্রলম্বিত করা। 5ই ডিসেম্বর ক্ষমতার পট পরিবর্তনের পর 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে নির্বাচন হলে শুধু একবার কল্পনা করেন বিএনপি আসন সংখ্যা কোথায় যে পৌঁছাইত। আমার ধারণা যে 270-80-তে যে ঠেকত, 20টা আসন জামাতের পক্ষে বের করাও কঠিন হয়ে যেত। কিন্তু দেরি হয়েছে, এবং একটা বলা হয় যে এটা স্পেস নাকি ইউনূস সরকার তৈরি করে দিছে যে জামাত এবং এনসিপি যাতে দল, একটা তো হলো নতুন দল তারা গোছাবে, আর একটা হলো যে সারা দেশব্যাপী যাতে সফর টফর করে সাংগঠনিক অবস্থা স্ট্রং করতে পারে। কারণ তারেক রহমানকে বলা হচ্ছিল তার নিরাপত্তা নেই, সেই নিরাপত্তার একটা ভয় দেখানো হচ্ছিল, যার কারণে তারেক রহমানও আসছিল না। এইদিকে নেতা কর্মী পর্যায়ে নিয়ন্ত্রণটা ঢিলা হয়ে গেছিল, ফলে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি, নানান রকম যেগুলি মানে আওয়ামী লীগ যেই জিনিসগুলি থেকে টাকা পয়সা উপার্জন করত বা ঘাট টাট ইজারা টেজারা নিত, সেই জায়গাগুলো তারা সরে, যে ওই জায়গায় তারা লোকাল বিএনপিকে সামনে এনে তারা আস্তে করে সরে গেল। তো এই বদনামটা তারা ক্যাম্পেইন করা শুরু করলো জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপি তারা। অথচ এনসিপি নিজেও কিন্তু সরকারের থেকে এবং সরকারের বাইরে তারা নানা রকম চাঁদাবাজির মধ্যে জড়াই গেল। ওইটা কিন্তু হাইলাইট না করে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বারবার ফোকাস করতে থাকলো, এবং তারা সেরা দুর্নীতিবাজ, 5 বার চ্যাম্পিয়ন, এই কথাগুলি কিন্তু বলা শুরু করলো জামাত এবং ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাদ দিলাম, কিন্তু জামাত ইসলাম কিন্তু ছাড় দেয়নি, একেবারে ছাড় দেয়নি। অথচ এই জামাত ইসলাম ছিল বিএনপির সরকার সঙ্গী, জোট সঙ্গী, আন্দোলন সঙ্গী। এত কিছুর পর হঠাৎ করে তারা হাত মুখ মুছে একেবারে মানে পুত পবিত্র হয়ে গেল এবং বলা শুরু করলো যে বিএনপি দুর্নীতিবাজ। তো এইভাবে বলতে বলতে পরিস্থিতিটা এমন একটা হাইপ তোলা হলো, এবং সোশ্যাল মিডিয়াতে খুব বড় ধরনের কয়েকজন ইনফ্লুয়েন্সার তাদের পক্ষে মানে কোমর বেঁধে নামলো, এবং এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে জামাতই ক্ষমতায় চলে আসে। তো এরকম একটা ঝুঁকির মধ্যে যে পড়লো, সেই কারণে বিএনপির যথেষ্ট পরিমাণ ক্ষোভ বিক্ষোভ ছিল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সহানুভূতিশীল ছিল বিএনপির প্রতি, তাদের মধ্যে যেমন আসিফ নজরুল বা সৈয়দ রেজওয়ানা হাসান, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু একেবারেই সন্তুষ্ট ছিল না। বরং এই যে জামাত ওই গণভোটের দাবিতে নভেম্বর মাসে নির্বাচন হইতে হবে, না হলে জাতীয় নির্বাচন হবে না, এবং স্থানীয় সরকার নির্বাচন আগে হইতে হবে, এই সমস্ত দাবি নিয়ে এমন একটা আন্দোলন শুরু করলো যেখানে ঐক্যমত্য কমিশনের যেখানে ফোরাম থাকতেও তারা এই অবস্থানটাও সেখানেও কিন্তু নীরব থাকলো। তাদের চাপের মুখে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষিদ্ধ করলো। তো এই ঘটনা প্রবাহের সাথে এমনকি
বঙ্গভবন পর্যন্ত ঘেরাও করলো, কিন্তু এই কোনো কার্যক্রমের সাথে, জাতীয় পার্টির অফিস পোড়ানো হলো, কোনো কার্যক্রমের সাথে বিএনপি কিন্তু যুক্ত ছিল না। কিন্তু ইউনূস সরকারের প্রচ্ছন্ন সমর্থনে অথবা তাদের এক ধরনের আপোষকামিতার কারণে এই মব তৈরি হলো, জামাত শক্তি বাড়ালো, এনসিপি সংগঠিত হওয়ার সুযোগ পেল, যার প্রভাবটা পড়লো বিএনপির উপর। সুতরাং একটা বড় ধরনের ধাক্কা ইউনূস সরকার এবং তার সমর্থকদের পক্ষ থেকে আসার পরও বিএনপি কিন্তু শুধু অপেক্ষায় থাকলো নির্বাচনের জন্য। তো আজকে নির্বাচিত হবার পর এবং শপথ অনুষ্ঠানের এই দৃশ্য দেখার পর তারপরেও কিন্তু অন্তর্বর্তী সরকারের কোনো সদস্য বা কেউ মনে করছে না যে এমন একটা পরিস্থিতি তৈরি হবে আমরা দেশ থেকে পালাই। কিন্তু চিন্তা করেন তো, শেখ হাসিনা সরকারের পতন এবং পালানো, তা এর আগেরও সরকারগুলি যারা নির্বাচনের মাধ্যমে পরাজিত হয়েছে তাদের সাথে কিন্তু ভালো সৌজন্য দেখায়নি বিএনপি, দেখায়নি আওয়ামী লীগকে, আওয়ামী লীগ দেখায়নি বিএনপিকে। এইভাবেই তো রেশারেশি চলে, কিন্তু তার কিন্তু আমরা ছিটে ফোটাইবারটা দেখলাম না। এমনকি 1-11 সরকারও খুব দ্রুত বেগে কিন্তু সরে গেল, যদিও আওয়ামী লীগ যেহেতু তারা মনে করে তারা বেনিফিটেড, তারা কিন্তু কিছু করেনি। এবার কিন্তু আক্রান্ত হলেও বিএনপির পক্ষ থেকে মোটামুটি নির্ভর যে অন্তর্বর্তী সরকারের কেউ কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত হবেন না, আইনগতভাবে হোক বা অন্য কোনো ভাবে হোক। সেই হিসাবে বলা যায় এই যে দৃশ্যটা দেখলাম যে অ্যাভয়েড করে চলে গেল, হয়তো বিষয়টা যেভাবে দেখানো হয়েছে সেটা না, কিন্তু এক ধরনের তো ভেতরে ভেতরে তাদের অতৃপ্তি আছে, এক ধরনের তাদের অশান্তি আছে, এক ধরনের বিরক্তি আছে, হয়তো তার একটা বহিঃপ্রকাশ এটা হইলেও হইতে পারে। আমি পুরোপুরি নিশ্চিত না দর্শক।